স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বিরাশিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দে আশপাশের ৩ থেকে ৪টি দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভোর ৪টায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে নির্মাণাধীন 4 লেন সড়কের খানাখন্দে সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে আগুন ধরে যায়। এরপর প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডারগুলোতে বিস্ফোরণ হতে থাকে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের 2 ইউনিট 2.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের 2 পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। এ অধ্যাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, এইচ.এম কামরুজ্জামান সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারীরা হবেন বীর মুক্তিযোদ্ধা। এছাড়া মুক্তিযুদ্ধের সংগঠক ও মুজিবনগর সরকারের সদস্যরা বিবেচিত হবেন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে। কোটা সুবিধা নিতে ভাতিজিকে বানিয়েছেন সন্তান, এরপর মুক্তিযোদ্ধা কোটায় দিয়েছেন সরকারি চাকরি। ভুয়া পরিচয় ব্যবহার করে 15 বছর ধরে চাকরি করে যাচ্ছেন ওই নারী। এমন প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক ও তানিয়া আক্তারের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের বাসিন্দা তানিয়া আক্তার বরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করছেন 15 বছর ধরে। সম্প্রতি এই নারীর বিরুদ্ধে উঠেছে গুরুতর এক অভিযোগ। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিতে চাচাকে বাবা সাজিয়েছেন এমন অভিযোগ তুলেছেন তারই পরিবারের সদস্য। মোহাম্মদ গোলাম ফারুক ছোট ভাইয়ের সন্তানকে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে আইডি কার্ড বানায়া তাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে চাকরি দিয়েছে। সে একটি মামলাতে আর্জিতে জবানবন্দিতে প্রকাশ করে যে তানিয়া আক্তার তার পালিত মেয়ে। আর এই কাজে সহযোগিতা করেছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ফারুক। কোটা সুবিধা নিতে ভাতিজা ও ভাতিজিকে নিজের সন্তান বানান। তবে অভিযোগ অস্বীকার করেছেন তানিয়া আক্তার। না, এটা পারিবারিকভাবে একটা ঝামেলা আছে, এই কারণে অনেক সূত্রতামি করতেছে আর কি। বিষয়ে আপনি আমার বাবার সাথে কথা বলি। তানিয়া আক্তার অভিযোগ স্বীকার না করলেও গোলাম ফারুকের পরিবারের সদস্যদের ওয়ারিশান সনদপত্রে মিলল ভিন্ন তথ্য। সেখানে কোথাও তানিয়া আক্তারের নাম নেই। শুরুতে তানিয়াকে নিজের মেয়ে বললেও পরে পালিত মেয়ে বলে জানান গোলাম ফারুক। একটি মামলায় আদালতেও একই সাক্ষ্য দেন তিনি। তানিয়া আমার মেয়ে, উরুজার সন্তান। এর ভিতরে বলার আছে কোনো কিছু? বাইরে চড়াইতে খুব চড়াক। আমি যেটুকু বলছি আপনার এটুকু জানা উচিত। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তানিয়া আক্তারের নিয়োগ সংক্রান্ত একটি অভিযোগ আমি পেয়েছি। আমি উক্ত অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে সত্যতা নিরূপণের মাধ্যমে আমি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ শাস্তির দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পিএইচপি টিনে দস্তার পরিমাণ সঠিক, সহজে জং ধরে না আর টেকে অনেকদিন। পিএইচপি আরাবিয়ান হট সুপার টিনে দস্তার পরিমাণ সঠিক। পিএইচপি আরাবিয়ান হট সুপার, সস্তা নয়, দস্তা দেওয়া টিন। ভারত থেকে 13 বাংলাদেশিকে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশিং করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতে লাইট বন্ধ করে সীমান্ত প্রাণনাশের হুমকি দিয়ে তাদের প্রবেশ করানো হয়। এ ধরনের পুশিংয়ের ঘটনা বেড়ে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলছে বিজিবি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে শাহিন আলম প্রায় 17 বছর আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন ভারতে। কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনায় বদলে যায় সবকিছু। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে প্রতিনিয়ত ধরপাকড়ে আতঙ্কিত হয়ে শাহিন আলম আত্মসমর্পণ করেন ভারতীয় পুলিশের কাছে।
শুধু তিনিই নন, একই উপজেলার জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও তাদের পরিবারসহ ১৩ জন বাংলাদেশি একই দিনে আত্মসমর্পণ করেন। পরে দিল্লি থেকে বিমানে তাদের সীমান্তে আনা হয় এবং বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। রাতে লাইট বন্ধ করে প্রাণনাশের হুমকি দিয়ে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ। রাতে এসেছো, রাতে চলে যাও, আর না হলে গুলি মারি দেবো। না আসি তো আর উপায় নাই, মনে করো লাস্টে চলে এসেছি। আমরা বলছিলাম যে আমরা রাতের অন্ধকারে যাব না, তাহলে আমাকে ছবি পাঠিয়ে দেন, সকালে পাঠিয়ে দেন। কালকে রাতে আমরা পার করে দিয়ে কোথায় এদিকে যাও, এদিকে আসি আমার হাতে ধরা পড়ছে। বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। বিজিবি সদস্যরা আমাদের থানায় নিয়ে আসলে আমি তাৎক্ষণিকভাবে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিও স্যারের সঙ্গে কথা বলি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ সুপার মহোদয় স্যারের সঙ্গে কথা বলি। তাদের নির্দেশনায় তাদেরকে তাদের পরিবারের নিকটে হস্তান্তর করা হয়েছে। গেল মাসে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ৩৩ জন বাংলাদেশিকে পুশিন করে বিএসএফ। এর সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। আমাদের সতর্ক টহল দল কর্তৃক তাদেরকে আটক করা হয় সীমান্ত এলাকা থেকে এবং তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলমান আছে। আমরা পরিচয় যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হব যে তারা বাংলাদেশি নাগরিক। প্রয়োজনীয় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ডিভিসি নিউজ ডেস্ক। শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি দেবে বাংলাদেশ। পুশিন ঠেকাতেও চলছে চিঠি চালাচালি। তবে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ক্ষতি হয়নি বাংলাদেশের। সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সাবস্টেন্টিভ একটা চিঠি পাঠাবো, যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করব এবং আমরা যে মেকানিজম আছে কনসুলার আলাপ আলোচনার, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করি। আমার মনে হয় ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাপারে যেটা দেখতে পেয়েছি, এটা একটা সাপে বর হয়েছে আমাদের। তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে, আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বৃষ্টিপাত কম হলেও উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টের পানি বিপদসীমার উপরে বইছে। জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজারে নিম্নাঞ্চলের অন্তত 25টি গ্রাম। এর মধ্যে জকিগঞ্জের একটি বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নিম্নাঞ্চলের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানি ঢুকেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমিতে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আমলশীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে, কুশিয়ারা নদী ও কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বন্দি এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন গবাদি পশু ও ক্ষেত খামারে। কোথাও কোথাও আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন লোকজন। এদিকে বন্যা কবলিত এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। দেয়া হচ্ছে খাদ্য ও ঔষধ সহায়তা। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস আছে কিনা, ঢলের পরিস্থিতি কি? সুনন্দা, বৃষ্টিপাতের কথা প্রথমে বলি। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে আধ ঘন্টা আগে কিন্তু হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাতটি এখনও চলছে। কখনো একটু থেমে হচ্ছে, কখনো একটু বাড়ছে। আর পানির যে পরিস্থিতি আপনি বললেন, সিলেটের 4টি পয়েন্টে কিন্তু সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে জায়গা, সেটি হচ্ছে জকিগঞ্জ, যেখানে আসলে বিপদসীমার প্রায় 1 মিটার 84 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এর মধ্যে আরেকটি বিশেষ কারণ রয়েছে। একটি বাঁধ ভেঙে গেছে দুদিন আগেই, বাঁধ ভেঙে কিন্তু পানি ঢুকে গেছে। সেখানকার অন্তত 15টি গ্রামের আমরা চিত্র দেখেছি, যে চিত্রগুলো আসলে সেই গ্রামগুলোতে রাস্তাঘাট তলিয়ে গেছে এবং গবাদি পশু নিয়ে মানুষ বিপাকে পড়েছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি সাধারণ মানুষের যে নিম্নাঞ্চলের বাড়িঘর রয়েছে, বেশিরভাগ বাড়িঘরে হাঁটু থেকে কোমর পাড়ি পর্যন্ত উঠেছে এবং সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে রয়েছেন এবং তারা আসলে গবাদি পশু নিয়ে তারা একটু বিপদেই রয়েছেন। এছাড়াও কিন্তু বিয়ানীবাজার এবং কানাইঘাট, ফেঞ্চুগঞ্জের আশেপাশে বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। সেখানকার মানুষজন আসলে এই বন্যায়, উজানের পাহাড়ি ঢলের যে বন্যা, সেই বন্যায় কিন্তু বেশ বিপাকে রয়েছেন। তারাও কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছেন, যেহেতু প্রায় 3 দিন হয়ে গেল এই ঢলের পানি প্রবাহিত হচ্ছে এবং বলা যায় প্রায় একই ধারায় প্রবাহিত হচ্ছে। কোথাও কিছুটা কমছে, আবার সেটি পরদিন বেড়ে যাচ্ছে। তো পুরো বিষয়টি নির্ভর করছে উজানে মেঘালয়ে বৃষ্টিপাত এবং সেখান থেকে নেমে আসা ঢলের উপর।
তো প্রশাসনিক বেশ কিছু প্রস্তুতি আমরা দেখেছি। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র যে সকল দুর্যোগপূর্ণ উপজেলা রয়েছে বলা হয়েছে যে সেখানে স্কুলগুলো, প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু আশ্রয়কেন্দ্র করা হয়েছে এবং জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন তারা সমন্বয় সভা করে যে সকল আশ্রয়কেন্দ্রে মানুষজন উঠবেন সেখানেও আসলে তারা খাবার সহ ঔষধ, প্রয়োজনীয় যে সকল ত্রাণ সামগ্রীর দরকার সেগুলো কিন্তু তারা পাঠাচ্ছেন এবং সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে আরেকটি বিষয়, যদি এই ঢল অব্যাহত থাকে কিংবা অন্যান্য উপজেলা আর নদ নদীগুলো যদি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় পানি, সেক্ষেত্রে দুর্যোগ বেড়ে গেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপদকালীন বিভিন্ন বোট প্রস্তুত রাখা সহ। এদিকে ঈদুল আজহার লম্বা ছুটি শুরু হচ্ছে কাল থেকে। সকাল থেকে পথে পথে রাজধানী ছাড়ছে বহু মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। আপনি জানা যাচ্ছে গত 31 তারিখ থেকে ঈদযাত্রা শুরু হয়েছে এবং আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু রেখেছে স্টেশন কর্তৃপক্ষ এবং বিভিন্ন তাদেরকে টিকিট যাচাই করার পরেই কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু তাদেরকে কয়েক স্তরের টিকিট চেকিং করার পরেই তাদের ভিতরে প্রবেশ করতে দিয়েছে এবং তারা যাত্রার কথা বলছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে স্টেশন ম্যানেজারের সাথেও কথা বলছি, তিনিও জানিয়েছেন এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়েছে সেগুলো সঠিক সময়েই ছেড়ে গেছে এবং আজকে কিন্তু একটা বিশেষ ট্রেন সহ মোট 44 জোড়া ট্রেন কিন্তু ছেড়ে যাবে। এখন পর্যন্ত আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে এবং প্রতিটি ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে বলে আশা করছেন স্টেশন কর্তৃপক্ষ। আমরা কয়েকজনের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়া কিন্তু বেশ একটা ভোগান্তি ছিল, বিশেষ করে এই ঈদুল আজহায়, কারণ বাড়তি একটা চাপ থাকে যেহেতু সড়কে, সেইটা কিন্তু এবার চোখে পড়েনি এখন পর্যন্ত। ঈদযাত্রাটা তাদের কাছে স্বস্তি, বিশেষ করে এই কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত ততগুলো ট্রেন ছেড়ে গেছে, ততগুলো ট্রেন কিন্তু একদম শিডিউল অনুযায়ী কিন্তু ছেড়ে গেছেন এবং তারা স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে যথাসময়ে বাকি ট্রেনগুলো ছেড়ে যাবেন এই নিশ্চয়তা কিন্তু তারা দিয়েছেন এবং স্টেশনে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু গ্রহণ করেছে। এখানে স্টেশন কর্তৃপক্ষের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। তারাও যেন কোনো ধরনের অসুবিধা, পকেটমার বা কোনো ধরনের ছিনতাই বা চুরি না হয় সেটাও কিন্তু তারা দেখভাল করছেন। আমরা কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে এমনটি জানিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং কোনো ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয় যেন না ঘটে সেটাও কিন্তু তারা দেখভাল করছেন। এখন পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরাদ, ধন্যবাদ আপনাকে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মৌলভীবাজারে বাড়ছে যাত্রী ও পর্যটকের চাপ। ঘরমুখো মানুষের সঙ্গে এবার টানা 10 দিনের ছুটিতে যুক্ত হচ্ছেন পর্যটকরাও। কিন্তু শ্রীমঙ্গল সহ জেলার বিভিন্ন রেল স্টেশনে দেখা দিচ্ছে টিকিট সংকট। এতে ভোগান্তির সংখ্যায় যাত্রীদের পাশাপাশি পর্যটকরাও। ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের চাপ বেড়েছে মৌলভীবাজারের রেল স্টেশনগুলোতে। জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগর আর ভানুগাছ স্টেশনে ফিরতি টিকিটের আশায় ভিড় করছেন যাত্রীরা। শুধু ঈদযাত্রীরাই নন, পর্যটন এলাকা হয় এবারের 10 দিনের ছুটিতে পর্যটকদেরও টিকিটের চাপ থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। সীমিত আসনের কারণে অনলাইনে মেলে না টিকিট, আর কাউন্টারের টিকিট চলে যায় কালোবাজারিদের হাতে। আমাদের এখানে কিন্তু কোনো ভালো ট্রেনের ব্যবস্থা নাই। যদি ট্রেন থেকেও থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক সিটের সমস্যা রয়েছে। প্রতিদিন আমাদের টিকিট চাইতে থাকে হচ্ছে প্রায় 1000-1200 আপ ডাউনে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 500-600 প্রতিদিনই আমাদের হয় ঘাটতি দেখা যায়। শ্রীমঙ্গল এখানে পর্যটন এলাকা, এখানে লেবু, আনারস, এভরিথিং ইত্যাদি, চা সবকিছু এখানে হয়ে থাকে, তো এগুলো নিয়ে আসা যাওয়া অনেকটা কষ্টকর হয়ে পড়ে, সেজন্য আমরা টিকিট পাই না। 5000 জনের মধ্যে সম্ভবত 1500 মানুষ সাধারণত টিকিট পেয়ে থাকে। তো এই রুটে যদি অন্য কোনোভাবে যদি ট্রেনের আসন বৃদ্ধি করার, বগি বাড়িয়ে যে কোনোভাবে, মোট কথা রেলটাকে যদি এখানে উন্নত করা যায়, আমার মনে হয় আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। সময় মতো পর্যটকদের সেবা নিশ্চিত না হলে পর্যটন বান্ধব এই অঞ্চলের সুনামও প্রশ্নের মুখে পড়তে পারে। তবে সংকট মোকাবেলায় কাজ করছে জেলা প্রশাসন। আমাদের রেল স্টেশনের মান উন্নয়ন সহ আমরা আমাদের রাস্তাঘাট, তারপর অ্যামিউজমেন্ট পার্ক, জেলার সামগ্রিক পর্যটনের উন্নয়নের জন্য আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যার এটা বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছেন। ঈদুল আজহার লম্বা ছুটিকে কেন্দ্র করে এবছর মৌলভীবাজারের সব পর্যটন স্পটে বাড়বে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তাই এই রুটে আসন বৃদ্ধির পাশাপাশি বিশেষ ট্রেন চালুর দাবি সংশ্লিষ্টদের।
ডিভিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদের বাকি 2 দিন। পশু হাটে ওঠানোর আগে শেষ মুহূর্তের পরিচর্যা করছেন লক্ষ্মীপুর, নড়াইল ও সাতক্ষীরার খামারিরা। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়ে এবার জেলার চাহিদা পূরণ হবে বলে প্রত্যাশা। অনেকে প্রস্তুতি নিচ্ছেন ঢাকাসহ বিভিন্ন স্থানে নেয়ার। তবে এবার পশু খাদ্যের দাম বাড়ায় গরু লালন পালনে খরচ বেশি হয়েছে। কয়েক বছর ভারত সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ থাকায় কোরবানির পশু পালনে আগ্রহ বেড়েছে সাতক্ষীরার খামারিদের। জেলার 13,000 খামারে কোরবানির জন্য প্রস্তুত 1,06,000 পশু। প্রাকৃতিক উপায়ে পালিত এসব পশু মোটা তাজাকরণে ব্যবহার হয়নি ক্ষতিকর ইনজেকশন। কুড়ো, ভুসি, বিচুলি, ঘাস, এইসব দানাদার খাবার, এসবগুলো সমস্ত খাবার সব দাম বেশি। আমরা চাই যে গরুর দামটা আর একটু যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। জেলার প্রয়োজন মিটিয়ে পশু উদ্বৃত্ত থাকবে বলছে প্রাণী সম্পদ বিভাগ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের সাতক্ষীরায় 1,06,006টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে কোরবানির জন্য। মেডিকেল টিম 15টি এবং মেডিকেল 15টি টিম সারা সাতক্ষীরাব্যাপী কাজ করছে। নড়াইলে 4,600 খামারে প্রস্তুত 54,000 গরু। তবে ক্রেতার সংখ্যা কম থাকায় দুশ্চিন্তার ভাঁজ খামারিদের কপালে। প্রাকৃতিকভাবে আমি কাঁচা ঘাস খাওয়াই আর এই ভুসি আর খুদ ভুট্টা ভাঙ্গাই এইটাই খাওয়াই আমি। ফুসা লালন পালন করেছি, এখন হয়তো সামনে কুরবানি আছে, এই কুরবানিতে বিক্রি করে দেব। নড়াইলে এবার কোরবানির জন্য 40,000 পশুর চাহিদা রয়েছে। সম্পূর্ণ নিরাপদ, স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়াই প্রাকৃতিক খাবার দিয়েই এই সমস্ত গরু ছাগলগুলো হৃষ্টপুষ্টকর করা হয়েছে। এবার লক্ষ্মীপুরে 3,000 খামারে ব্রাহ্মা, শাহিওয়াল, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের 1,39,000 পশু কোরবানির জন্য প্রাকৃতিক উপায়ে পালন করছেন খামারিরা। নিরাপদ উপায়ে পশুপালনে খামারিদের সহযোগিতার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। গরুর চাহিদা হলো 88,215টি, আমরা তৈরি করতে পেরেছি 1,39,173টি। জেলার স্থায়ী ও অস্থায়ী মিলে 87টি হাটে কোরবানির পশু বিক্রি করা হবে। আসিফ খান, ডিভিসি নিউজ। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় দেশে ঢোকানো হচ্ছে ভারতের গরু। ঈদুল আজহাকে সামনে রেখে চোরা কারবারিরা দিন ও রাতে সীমান্ত দিয়ে দেশে আনছেন এসব গরু। কোরবানির আগ মুহূর্তে ভারতীয় গরু প্রবেশ করে আর্থিক ক্ষতির আশঙ্কায় দেশীয় গরু খামারি ও ব্যবসায়ীরা। তবে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে রাতের আধারে এভাবেই দেশে ঢুকছে ভারতীয় গরু। একইভাবে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ উপজেলা দিয়ে দিন ও রাতে প্রায়ই আসছে ভারতীয় গরু। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, এসব সীমান্ত এলাকার অন্তত 20টি পয়েন্ট দিয়ে হয় গরু চোরাচালান। সীমান্ত পাড়ি দিয়ে আসা এসব গরু ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। এতে কোরবানির আগে লোকসানের আশঙ্কা করছেন দেশীয় খামারি ও ব্যবসায়ীরা। ইন্ডিয়ান যে গরুগুলো আছে ওইগুলো যদি আমাদের হাটে না আসে তাইলে আমাদের যে গরুগুলো আছে ফার্মের যে লোকাল গরুগুলো আছে ওইগুলোর দাম পাবো। সবার ক্ষতি হচ্ছে, ভারতীয় গরুগুলা চুরাই পথে আইসা আমাদের ক্ষতি করতেছে। ভারতীয় গরু মহিষের পাশাপাশি প্রসেস করা মাংস আসছে সীমান্ত দিয়ে। সম্প্রতি গরু মহিষের সাথে প্রসেস করা মাংস জব্দ করে বিজিবি। সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে ভারতীয় গরু আসতে না পারে সেজন্য টহল জোরদার করেছে বিজিবি। আমাদের প্রতি বছরই এই ধরনের সময়গুলোতে আমাদের টহল তৎপরতা বাড়ে। বিশেষ করে গরু এবং মহিষ চোরাচালান রোধকল্পে আমাদের পেট্রোলগুলো খুব সোচ্চার হয়। পশু চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির দাবি দেশীয় খামারিদের। সিলেটের বাজার এখনো জমজমাট হয়ে না উঠলেও অনেক কারবারি রয়েছেন যারা বিভিন্নভাবে ধার দেনা করে লগ্নি করেছেন এই ঈদ বাজারে। এর পাশাপাশি অনেক খামারি এখানে অনেক অর্থ বিনিয়োগ করেছেন। তবে শেষ মুহূর্তে যদি ভারতীয় গরু এসব বাজারে প্রবেশ করে তারা লোকসান গুনবেন, এমনটাই আশঙ্কা। এমন বাস্তবতায় সীমান্তে কড়া নজরদারি এবং ভারতীয় গরু চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ঢাক, ঢোল, বাঁশি, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে উৎসব মুখর পরিবেশে শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করল ইতালির মিলান প্রবাসীরা। বাংলাদেশ কনসুলেট জেনারেলের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় গান, নাচ, বাংলাদেশিদের খাবার আর পোশাকের সমারোহে প্রবাসীদের উপস্থিতিতে পার্ক ও নর্দ হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বর্ষবরণ ও বৈশাখী মেলা।
বৈশাখী শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মিলান কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। উদ্বোধন শেষে তিনি মেলার স্টল পরিদর্শন করেন এবং সাংবাদিক সহ উপস্থিত প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন। প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মিলান কনসুলেটের ভাইস কনসাল ASM তাইজুল ইসলাম, শ্রম কনসাল সাব্বির আহমেদ সহ মিলান বিএনপি ও উত্তর ইতালি বিএনপির বিভিন্ন শহরের নেতৃবৃন্দ। আমরা এই উদযাপনটা করেছি এবং আমাদের হাজার হাজার লোক এখানে অংশগ্রহণ করেছে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে কনসাল জেনারেলকে ধন্যবাদ। বৈশাখী মেলায় আমরা বাংলাদেশি ইতালি উত্তরের প্রতিটা প্রমিসের নেতৃবৃন্দরা আমরা একসাথে এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছি। দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানে শিশু কিশোরদের খেলাধুলা, মহিলাদের মিউজিক্যাল গেমস সহ ছিল বিভিন্ন আয়োজন। আনন্দ আর আড্ডায় বৈশাখী অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে হাজারো প্রবাসী উপভোগ করেন। প্রবাসে আমরা যারা অবস্থান করি তাদের সবাই বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমরা লালন করি, ধারণ করি, কিন্তু সবসময় সেই জিনিসটা উপভোগ করার সময় এবং সুযোগ আমাদের হয়ে আজকে এই অনুষ্ঠানটি এখানে আমরা আয়োজন করতে পেরেছি, দেখতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি। আমরা এটাতে অত্যন্ত আনন্দিত। সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন থেকে আগত শতাব্দী কর ও সুমন এবং বলোনিয়া থেকে আগত মানসিব গ্রুপের মন মাতানো গান উপস্থিত দর্শকদের আনন্দ বাড়িয়ে দেয়। সেই সাথে মিলানের মৌমিতা ও জয়িতার নৃত্যের তালে তালে প্রবাসীদের মাতিয়ে রাখে। DBC নিউজ ডেস্ক। AFC এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে সকালে ঢাকায় পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। বুধবার ভোরে ঢাকায় নেমে 10 জুনের ম্যাচটি নিয়ে আসার কথা শোনান সোম। সকালে ক্যাম্পে যোগ দিয়ে ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরীর পর নতুন 3 প্রবাসীর বৃত্ত পূরণ করেন সমিত। তিনি হবেন বাংলাদেশের দলের প্রথম ফুটবলার যিনি অন্য দেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে 3টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সমিত এখন খেলবেন বাংলাদেশের হয়ে। জানা গেছে আজ সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ দেখবেন তিনি। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন। এটা খুব এক্সাইটিং এখানে আসতে, সবাইকে দেখতে একটু এক্সাইটিং আছে ফুটবল উপরে। সো আমি জাস্ট এক্সাইটেড আর হোপফুলি আমরা ভালো করতে পারি, পুরো টিমটা ভালো করতে পারি। আমি সবাইকে খুব এক্সাইটেড মিট করতে আর খেলতে। সংবাদের নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।